দুর্দান্ত একটা পারফরমেন্স করা একটা ক্রিকেটার, লম্বা সময় ধরে বাংলাদেশকে এত মর্যাদায় পৌঁছে দেওয়ার একটা ক্রিকেটার, তিনি কেন তার ক্রিকেট ক্যারিয়ারটা শেষ যেভাবে করতে চেয়েছেন সেটা কেন করতে পারবেন না? এটি যদি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তারা যদি পরবর্তীতেও যদি যারা থাকবেন তারা যদি এটা একটু চিন্তা ভাবনা করেন এবং তার সাকিবের এই স্বপ্নটা সফল করার চিন্তাটুকু তারা করেন, তাহলে আমি মনে করি যে সেটা অনেক ভালো একটা বিষয় হবে। আমার কাছেও সেটা ইউনিক মনে হয়েছে যে সাকিব আল হাসান এত 15 মাস আন্তর্জাতিক ক্রিকেটে না থেকেও এখন পর্যন্ত যে স্বপ্নটা তিনি ধরে রেখেছেন যে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন, এই স্বপ্ন দেখাটা সবাই সাহস করতে পারে না, কিন্তু সাকিব আল হাসান এই বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে থেকেও যে এই স্বপ্নটা তিনি দেখতে পারছেন, আমি মনে করি যে এটা অনেক বড় একটা স্বপ্নের বিষয়। এবং তার এই স্বপ্ন দেখাটা আরো অনেককে শুধুমাত্র ক্রিকেট না, জীবনের অনেক পথে বা অনেক সমস্যার সমাধান করার জন্য অনেক বড় একটা আত্মবিশ্বাস এনে দিবে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, তারকা ক্রিকেটার, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনি সম্প্রতি এক পডকাস্ট বিয়ার্ড বিফোর উইকেড এই নামের এক পডকাস্টে এসে বলেছেন যে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাটের ক্রিকেট থেকেই অবসর নেন নাই এবং তিনি স্বপ্ন দেখেন যে বাংলাদেশের মাটিতে ফিরে তারপর একটা সিরিজ খেলে আনুষ্ঠানিকভাবে তিনি এই ক্রিকেটের সবগুলো ফরম্যাট থেকেই অবসরে যেতে পারবেন। সাকিব আল হাসান 2024 সালের 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে যেভাবে ক্রিকেট থেকে একরকমের কোণঠাসা হয়ে পড়েছেন, তারপর এই স্বপ্ন দেশে ফিরে ক্রিকেট খেলে তারপর অবসরে যাওয়ার স্বপ্ন কি করে ধরে রেখেছেন, কেনই বা সেই স্বপ্ন দেখছেন, এ স্বপ্ন বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত, এই নিয়ে আলাপে আমার সঙ্গে এখন যুক্ত হয়েছেন সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট, ক্রীড়া সাংবাদিক এম কায়সার। এম কায়সার, আপনাকে স্বাগত জানাই। এম কায়সার, আপনার কাছে প্রথম প্রশ্ন, মানে একমাত্র প্রশ্ন, যে সাকিব আল হাসানের এই যে স্বপ্ন সেটা আপনাকে বিস্মিত করেছে কিনা, এবং তিনি খুব আত্মবিশ্বাসের সঙ্গে প্রায় 1 ঘন্টা 6 মিনিটের এই পডকাস্ট ক্রিকেটার মঈন আলীর সঙ্গে, তো সেখানে তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বললেন যে তিনি মনে করেন এটা সম্ভব হবে। মানে এই স্বপ্ন সাকিব আল হাসান দেখছেন কি করে? প্রথম বিষয়টা হলো যে স্বপ্ন তো মানুষ দেখেই বড় হয়, মানুষ বলা হয়ে থাকে যে মানুষ তার স্বপ্নের সমান বড়, এবং সাকিব আল হাসান যেভাবে আপনি একটু আগে যেভাবে ব্যাখ্যা করলেন যে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার এবং বাংলাদেশের ক্রিকেটের পারফরমেন্স যদি আপনি তুলনা করেন বা হিসেবে আনেন তাহলে সাকিব আল হাসানকে যে কোনো পর্যায়ে আপনাকে রাখতেই হবে। ছোট্ট একটা উদাহরণই দেই শুধুমাত্র, সেটি হলো যে বাংলাদেশের কোথায় কোন ধরনের, শুধু ক্রিকেট না, কোন বিষয়ে একজন বাঙালি ধরেন আপনার যে 3 ফরম্যাটের ক্রিকেটেই নাম্বার 1 হয়েছে বিশ্বে, এবং সেটা শুধুমাত্র 1 মাসের বা 2 মাসের জন্য নয়, লম্বা সময়ের জন্য তিনি কিন্তু তার সেই পারফরমেন্সটা দেখিয়েছেন। সো ক্রিকেটার সাকিব আল হাসান যে বাংলাদেশের সেরা সম্পদ তাতে কোনো সন্দেহ নেই, এবং তিনি যে কায়দায় তার ক্রিকেট থেকে তার সমসাময়িক যারা ছিলেন তারা যেমন মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় নিয়েছেন, তামিম ইকবাল বিদায় নিয়েছেন, মাশরাফি বিন মুর্তজা এখন খেলছেন না, এবং তার সমসাময়িক যারা ছিলেন তারা, তাদের মধ্যে শুধুমাত্র মুশফিকুর রহিমই খেলছেন এখন, এবং তিনি শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলছেন, অন্য 2 ফরম্যাট থেকে তিনি বিদায় নিয়েছেন। তো সাকিব আল হাসানও এই ধরনের একটা বিদায় নেওয়ার স্বপ্ন দেখেছিলেন, এবং সেই স্বপ্নটা দেখতে গিয়ে তিনি যেভাবে বিদায়টা নিতে চেয়েছিলেন সেরকম বিদায়টা তার হয়নি বলেই এখন পর্যন্ত সেই স্বপ্নটা তিনি ধরে রেখেছেন। এখন প্রশ্ন হলো, আপনি যে প্রশ্নটা করছেন যে তার এই স্বপ্নটা কতখানি সফল হতে পারে বা কি সামনের সম্ভাবনা কতখানি, আমার বিবেচনা বলছে যে তিনি, তার স্বপ্নটা অনেক সুন্দর, স্বচ্ছ, এবং এটা খুবই জাস্টিফাইড একটা স্বপ্ন। হি ডিজার্ভিং দ্য ড্রিম, কোনো সন্দেহ নেই। আমি এটাকে বলবো যে ডিজার্ভিং ড্রিম, কারণ এত বছর ধরে একটা দেশের হয়ে খেলার পর একজন ক্রিকেটার যদি বলেন যে আমি এভাবে বিদায় নেব বা আমার বিদায়টা এই ধরনের হওয়া উচিত, সেই স্বপ্নটুকু তিনি দেখতে পারবেন, এবং এটি আমি মনে করি যে তার প্রাপ্য, এই জিনিসটা তার প্রাপ্য, এবং এই কারণে সাকিব আল হাসান এই স্বপ্নটা এখনো ধরে রেখেছেন। একটু ব্যাখ্যায় যাচ্ছি, সেটি হলো যে সাকিব আল হাসান কিন্তু গত সেপ্টেম্বরে কানপুর টেস্টে ভারতের বিরুদ্ধে খেলার পরে বলেছিলেন যে বিদেশের মাটিতে এটি তার শেষ টেস্ট হতে যাচ্ছে, কিন্তু তিনি দেশের মাটিতে একটা টেস্ট খেলে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে সিরিজটা রয়েছে সেই সিরিজে মিরপুরে একটা টেস্ট খেলে তারপর তিনি সেখান থেকে বিদায় নিতে চান। প্রথম টেস্টটা ছিল চট্টগ্রামে এবং দ্বিতীয় টেস্টটা মিরপুরে, সেখান থেকে তিনি তার স্বপ্নের কথাটা বলেছিলেন। কিন্তু একটু আগে আপনি যেভাবে বললেন যে 5 আগস্টের 2024-এর পট পরিবর্তনের পরে সাকিব আল হাসানের ক্যারিয়ারের পট পরিবর্তন এক অর্থে হয়ে গিয়েছে। তিনি 5 আগস্টের পরে দেশের বাইরে খেলেছিলেন কিন্তু দেশের মধ্যে এসে খেলতে পারেননি, এবং সেটার লম্বা নানা টানা ব্যাখ্যা রয়েছে, অনেক ধরনের বিষয় রয়েছে, তার বিরুদ্ধে মামলা। আপনি বলছেন ডিজার্ভিং,
নিশ্চয়ই, মানে ওই পডকাস্টটা দেখতে দেখতেও এত গর্ব হচ্ছিল যে মঈন আলী বলছিলেন যে ইভেন আন্ডার 19-এ যখন তারা খেলতেন তখনও তারা জানতেন যে সাকিব সুপারস্টার হতে যাচ্ছেন। মানে কত লম্বা সময় ধরে, এখন সাকিবের বয়স 38, কত লম্বা সময় ধরে আসলে সুপারস্টার। এবং সাকিব বলছিলেন মানে মাগুরার কি মানে মানে তিনি বলছিলেন যে এই জীবন সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, কাজেই মাগুরা থেকে খেলতে খেলতে উঠে এসে বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, এই সময়গুলো তো আমরা পার করেছি ডিজার্ভিং। কিন্তু শেরেবাংলা নগর মানে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে তো তার দর্শক ভক্ত মানে তরুণেরা প্রতিবাদ জানালেন যখন তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন এমন একটা কথা শোনা গেল। কিন্তু 2024-এর 5ই আগস্টের ওই সময়টায় তিনি কানপুরে খেলছিলেন, পাকিস্তানে খেললেন, কিন্তু তাকে তো প্রতিরোধ করলো মানে বাংলাদেশের মানে একটা অংশই। হ্যাঁ, আমি একটু বিষয়টা অন্যভাবে বলি। তাকে প্রতিরোধ করেছিল বাংলাদেশের একটা অংশ, কিন্তু এই এখনো সাকিব আল হাসান যখন বাংলাদেশের হয়ে খেলছেন না, এখনো সাকিব আল হাসান সেই একাদশে নেই। এখনো কিন্তু স্টেডিয়ামে সাকিব আল হাসানের পোস্টার নিয়ে কিন্তু অনেকে ঢুকতে দেখা গিয়েছে। সো আপনাকে মনে রাখতে হবে যে আপনি তার পক্ষেও যেমন রয়েছে তার খেলার পক্ষে, ঠিক সেরকম ভাবে তার বিপক্ষেও রয়েছে। সো সাকিব আল হাসান খেলতে পারেননি কেন বাংলাদেশের হয়ে, বা তিনি বাংলাদেশ থেকে কেন বিদায় নিতে পারেননি বাংলাদেশ থেকে টেস্ট ক্রিকেট খেলে বা যে কোনো ধরনের ফরম্যাট ক্রিকেট খেলে, তার অন্যতম কারণটা হলো যে তার রাজনৈতিক যে সম্পৃক্ততা ছিল, সেই সম্পৃক্ততা এক অংশকে মোটেও কিন্তু আপনার পছন্দনীয় কোনো বিষয় ছিল না। এবং 5ই আগস্টের পরে এবং জুলাই আন্দোলনের পরে বা জুলাই বিপ্লবের পরে সময় তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসটা তার ভক্তদের মনে এবং সমর্থকদের মনে অনেক ধরনের একটা কষ্ট দিয়েছিল, এবং সেই কষ্টটা দূর করার জন্য তিনি কিন্তু পরে স্ট্যাটাসও দিয়েছিলেন। এবং এক অর্থে তিনি বলেছিলেন যে জুলাই আন্দোলনের সঙ্গে তিনি জড়িত ছিলেন এবং এই আন্দোলনে যারা নিহত হয়েছেন বা যারা মারা গিয়েছেন তাদের প্রতি তার সমবেদনা এবং দুঃখ রয়েছে, সবকিছু মিলে। কিন্তু হয় কি নবনীতা, যে আপনি যখনই দেখবেন যে রাজনীতি আসলে অনেক জটিলতার একটা বিষয়, এখানে আপনাকে দেখবেন যে কেউ হয়তো বলছেন যে আমি সমস্যার সমাধান করতে চাচ্ছি, কিন্তু যিনি বলছেন সমস্যার সমাধান করতে চাচ্ছি তিনি সমস্যার সমাধানটা চান না। আমি মনে করি যে সাকিব আল হাসান এই জটিলতার মধ্যে একটা পড়ে গিয়েছিলেন, এবং ক্রিকেট বোর্ডও এক ধরনের কিন্তু আপনার দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিল যে সাকিব আল হাসানকে, যদি সাকিব আল হাসান মাঠে খেলেন তাহলে প্রতিক্রিয়াটা কেমন হতে পারে, বা আপনি এটার বাজে প্রতিক্রিয়া হবে নাকি আপনি ভালো প্রতিক্রিয়া হবে, সবকিছু মিলে একটা জটিলতার মধ্যে পড়ে গিয়েছিলেন। এবং সাকিবের এই স্বপ্নটা দেশের মাটিতে এসে ক্রিকেট শেষ করার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা সফল হয়নি। তার একটাই কারণ আমি বলবো, যে রাজনৈতিক যে জটিলতা এবং পঙ্কিলতার তৈরি হয়েছিল, সেই গর্ত থেকে বা সেই কাদা থেকে তিনি বেরোতে পারেননি বলেই এই সমস্যাটা তৈরি হয়েছিল। এখন তিনি যে স্বপ্নটা দেখছেন, আমি ফিরি আপনার মূল প্রশ্নে, তার এই স্বপ্নটা কতখানি সফল হতে পারে বলে মানে সম্ভাবনা রয়েছে। দেখুন, স্বপ্নটা অনেক বড়, কিন্তু আমার বিবেচনায় সাকিবের এই স্বপ্নটা সফল হওয়ার সম্ভাবনাটা খুবই স্লিম। কারণ হলো, আপনি একটু আগে বললেন যে তার বয়স 38 এবং তিনি প্রায় 15 মাস ধরে টেস্ট ক্রিকেট খেলছেন না। তিনি একটা ক্রিকেট খেলেন এখন, সেটি হলো যে আপনার T20-তে এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেটে। ফ্রাঞ্চাইজি ক্রিকেট আপনি জানেন যে, এবং যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তিনি খেলেন সেটা খুব যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং খুব যে আপনার এখানে এক্সাইটমেন্ট রয়েছে, কিন্তু আপনি প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং যেরকম ভাবে একটা মানে লড়াইয়ের একটা আবেগ বা আমেজ থাকার কথা, সেই ধরনের আমেজ কিন্তু এই ক্রিকেটে নেই, যেটা রয়েছে কিন্তু আপনার ওয়ানডে ক্রিকেটে, যেটা রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এবং টেস্ট ক্রিকেটে। সো 15 মাস ধরে যখন আপনি টেস্ট ক্রিকেট খেলবেন না, তো 15 মাসের পরে আপনি যখন ব্যাক করতে চাইবেন এখানে টেস্ট ক্রিকেট কিন্তু অনেক কঠিন জিনিস, এবং সেটা ব্যাক করার মতো সেরকম মানসিক দৃঢ়তা সাকিবের রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হলো যে ধরনের 5 দিনের ক্রিকেট খেলার জন্য যে ধরনের ফিটনেস প্রয়োজন, সেই ফিটনেসটা তার এখন রয়েছে কিনা সেটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আরেকটা বড় বিষয়টা হলো যে সাকিব আল হাসান স্বপ্ন দেখছেন টেস্ট ক্রিকেট এভাবে শেষ করার, কিন্তু নির্বাচকরা, বাংলাদেশ ক্রিকেট টিম যারা সেট করে থাকেন, তৈরি করে থাকেন, সেই নির্বাচকরা কি ভাবছেন? নির্বাচকরা কি শুধুমাত্র সাকিব আল হাসানের একটা টেস্ট ক্রিকেট খেলে একটা ম্যাচ খেলে সাকিব আল হাসান সেখান থেকে বিদায় নেবেন, সেই স্বপ্নটা সফল করার, মানে সাকিবের সেই স্বপ্নটা সফল করার চিন্তাটা কি তাদের মধ্যেও রয়েছে? নাকি তারা চিন্তা করছেন যে সাকিবের জায়গায় যিনি খেলবেন তিনি আরো লম্বা সময়ের জন্য বাংলাদেশকে খেলতে পারেন কিনা, বাংলাদেশের হয়ে যাতে তিনি লড়তে পারেন, খেলতে পারেন, সেই সুযোগটা তৈরি করার যে বিষয়টা রয়েছে। সো এখানে শুধুমাত্র সাকিব আল হাসান স্বপ্ন দেখতে পারেন, কিন্তু সেই স্বপ্ন সফল করার জন্য আমি মনে করি যে ক্রিকেটের সঙ্গে যারা ক্রিকেটীয় যেসব আসপেক্ট গুলি রয়েছে বা ক্রিকেটের সঙ্গে যারা জড়িত রয়েছেন, তাদেরকেও সেই স্বপ্নটা আমি মনে করি যে একসঙ্গে দেখতে হবে। নইলে সাকিবের সেই স্বপ্নটা শুধুমাত্র কিন্তু স্বপ্নই হয়ে থাকবে।
মানে কায়সার ভাই ওইটা এই কথাটা যখন বললেন যে এখনো স্টেডিয়ামে অনেকে সাকিব আল হাসানের পোস্টার নিয়ে ঢুকছেন, তার মানে দর্শকদের মধ্যে একটা অংশের প্রত্যাশা আছে যে সাকিবকে তারা তাদের মাঠ থেকে, আমাদের মাঠ থেকেই আমরা সাকিবকে বিদায় দেব, সেই স্বপ্নটা রয়েছে। কিন্তু আপনি বারবার সাকিবের ফিটনেস আছে কিনা, সাকিব আল হাসান 38 বছর বয়সে কতদিন আসলে টেস্ট খেলার উপযোগী থাকবেন, 15 মাস বিরতির পর এখনই বা খেলতে পারবেন কিনা, এসব কথা বলছেন বটে, কিন্তু মানে রাজনীতি তো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানে তিনি দলে নির্বাচিত হবেন কি হবেন না, আমাদের ক্রীড়া উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ, তিনি তো সরাসরি বলেছেন এই সেপ্টেম্বরের শেষেই যে কোনোদিন আর সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলতে পারবে না। কাজেই সেই বিবেচনাটা তো কাজ করছে। এর মধ্যে এই যে সম্ভব হবে বলে সাকিব আল হাসান একরকমের আত্মবিশ্বাসের সাথে পডকাস্টে বলছেন যে তিনি আশা করেন তিনি ফিরবেন, এর কি কারণেই, যেটা একটু আগে আপনি ইঙ্গিত করছিলেন যে অনেকে হয়তো ভাবছেন যে এক রকমের মানে মিলমিশ করিয়ে দেওয়া যাবে, অনেক পক্ষ কাজ করছেন সেজন্য এরকম কিছু ঘটতে পারে, এরকম কোনো সম্ভাবনা দেখেন? না, প্রথমে বলি যে ক্রীড়া উপদেষ্টা যেটা বলেছেন সেটি তার সাথে, যেটি একটু আগে বললাম যে তার সাথে রাজনৈতিক একটা বৈরিতা তৈরি হয়েছে, কোনো সন্দেহ নেই সাকিবের, এবং এই কারণে ক্রীড়া উপদেষ্টা এই কথাটি বলেছেন। কিন্তু সেটাও তিনি তার সেই অবস্থানে থেকে সরাসরি এ ধরনের কথা তিনি বলতে পারেন কিনা সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, কোনো সন্দেহ নেই এরকম ভাবে। আর সাকিব আল হাসান যে রাজনীতিতে জড়িত হয়েছিলেন, সেই রাজনীতি তার ভুল ছিল কি সঠিক ছিল, আমি মনে করি যে সেই বিবেচনার ভারটা সেটা সাকিব আল হাসানের। এবং তিনি যে সে সময়টায় যে ভুল করেছিলেন, বা তিনি সে সময় যে তার যে ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেটা তিনি নেননি, কিন্তু পরবর্তীতে তিনি একটা চিঠি দিয়েছিলেন এবং তার স্ট্যাটাসটাও দিয়েছিলেন সেরকম ভাবে যে জুলাই আন্দোলনের এক ধরনের কিন্তু সমর্থন জানিয়ে। কিন্তু যেটি বললাম যে যারা এই পুরো প্রক্রিয়াটা সমাধান করার পক্ষে ছিলেন বা কাজে ছিলেন, তারা আসলে এই বিষয়টা সঠিকভাবে পালন করতে পারেননি বলেই কিন্তু সাকিব আল হাসানের বাংলাদেশে এসে তারপর ক্রিকেট খেলাটা সম্ভব হয়নি। আরেকটা বিষয়টা হলো যে সাকিব আল হাসান একটা মানে নিরাপত্তা বোধ চেয়েছিলেন। এই নিরাপত্তা বোধ তো যে কেউ চাইতে পারে, কোনো সন্দেহ নেই, এবং নিরাপত্তা দেওয়ার কাজটুকু আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের স্বয়ং। তবে কারো বিরুদ্ধে যদি আপনার কোন ধরনের বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে সেই আইনের অধীনে যদি কারো বিরুদ্ধে কোনো মামলা হয়ে থাকে, তাহলে সেই মামলার বিষয় তো ক্রিকেট বোর্ড দেখবে না, সেই মামলাটা তাকে ব্যক্তিগতভাবে নিজেই ফেস করতে হবে। এবং সাকিবের বিরুদ্ধে যে মামলাটি ছিল সেই মামলায় আপনি নিশ্চিত থাকতে পারেন যে সাকিব বাংলাদেশে আসলে তিনি সরাসরি স্টেডিয়ামে যেতে পারতেন না বা সরাসরি বাসায় যেতে পারতেন না, তাকে সরাসরি আদালতে যেতে হতো, এবং আমি মোটেও অবাক হব না যদি তাকে কারাগারে থাকতে হতো। এবং সাকিব আল হাসান সেই নিশ্চয়তা চেয়েছিলেন বলেই কিন্তু তিনি বাংলাদেশে আর আসেননি, এবং তিনি তারপর থেকে দেশের বাইরে রয়েছেন। তো সেই অর্থে বলা যেতে পারে যে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে বা ক্রিকেট বোর্ডের সঙ্গে সাকিব আল হাসানের যে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বটা ক্রমশ কখনোই কিন্তু কমেনি এবং এখনো কিন্তু কমেনি। সাকিব হয়তো এখন স্বপ্নটা আবার নতুন করে দেখতে শুরু করেছেন, তার অন্যতম কারণটা হলো বর্তমান যে সরকার রয়েছে বা প্রশাসন রয়েছে, তাদের কিন্তু ক্ষমতার মেয়াদটুকু আর খুব বেশি নেই। আপনি যদি ধরেন তাহলে যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে ধরে নিতে হবে যে তাদের মেয়াদটুকু রয়েছে 15 ফেব্রুয়ারি পর্যন্ত অথবা 20 ফেব্রুয়ারি পর্যন্ত। সো সাকিব আল হাসানও চিন্তাটুকু করছেন যে নতুন রাজনৈতিক যখন এখানে ক্ষমতায় আসবে, রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তখন হয়তো তিনি যে এখন যে স্বপ্নটুকু দেখছেন সেই স্বপ্নটুকু সফল করার পথে এগিয়ে যেতে পারেন। তবে আমি জানি না যে কারা ক্ষমতায় আসবেন এবং তারা ক্ষমতায় এসে সাকিবের এই স্বপ্নটা যাতে সফল হয় সেই চিন্তাটুকু তারা করবেন কিনা। তবে নবনীতা, আমি একটা বিষয় সবসময় বিশ্বাস করি, সেটি হলো যে সাকিব অবশ্যই, যেটি একটু আগে আমি বললাম যে সাকিবের এই স্বপ্নটা ডিজার্ভিং ড্রিম, কিন্তু প্রবলেমটা হলো যে শুধুমাত্র একটা টেস্ট খেলার জন্য বা একটা টেস্ট খেলে বিদায় নেওয়ার জন্য কোন ক্রিকেটারের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও রেডি কিনা, প্রস্তুত কিনা, এবং নির্বাচকরাও প্রস্তুত কিনা, সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। সাকিব তো খুব মানে একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টারও বটে, মানে মানে একরকমের নিজের ইচ্ছায় চলেন এরকম একটা ক্যারেক্টার হিসেবেও নিজেকে ক্রমাগতই প্রতিষ্ঠা করেছেন। এই পডকাস্টটাতেও কিন্তু তিনি বলেন যে মানে যাকে সাধারণ জীবন বলছেন, মানে সাক্ষাৎকার গ্রহণকারী, এরকম সাধারণ জীবনের স্বপ্ন তিনি দেখেনও নাই, এবং ধরেন বলে বসেন যে ওই যে মানে বোলিং অ্যাকশনটাই যে ভুল ছিল, যে ওটা একসময় ক্লান্ত হয়ে পড়েছিলেন, ইচ্ছা করেই ভুল করেছেন। আবার রাজনীতি নিয়ে এত ভোগান্তি ভুগলেন, মানে ক্রিকেটার জীবনটা শেষ হয়ে গেল রাজনীতির কারণে, একটা ভালো অবসর পেলেন না উনার মতো একটা ক্রিকেটার।
সেই সাকিব আল হাসান বলছেন যে ক্রিকেট জীবন শেষ হয়ে যাচ্ছে, নিয়ারিং মানে এন্ড, কিন্তু রাজনৈতিক জীবন শেষ হচ্ছে কিনা উনি বলতে পারেন না, কারণ উনি মাগুরার মানুষের জন্য কিছু একটা করতেই চান, কারণ মাগুরা হচ্ছে সেই জায়গা যেখানে নাকি হঠাৎ তাকে কেউ ফয়সাল কেমন আছো বলে ডেকে বসেন বা এরকম। তো তিনি খুব আবেগ, মানে একরকমের আবেগ নিয়েই বললেন যে মাগুরার জন্য তিনি কিছু একটা করবেন, সেটা আগেও তার ইচ্ছা ছিল, এখনো তার ইচ্ছা আছে। মানে সাকিব আল হাসান কিন্তু সাকিব আল হাসানই, কোনো সন্দেহ নেই। এবং সাকিব আল হাসানকে মানে সাধারণ মানুষ, সাধারণ যারা তার ভক্ত সমর্থকরা রয়েছেন, তারা তার শুধুমাত্র মাঠের খেলাটুকু দেখেছেন। এবং আমাদের সৌভাগ্য হয়েছে যে তার সাথে প্রেস কনফারেন্স করার, তার সাক্ষাৎকার নেওয়ার এবং তার সাথে এক অর্থে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলার জন্য। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সেটি হলো যে সাকিব আল হাসান যখন গত খুব সম্ভবত নভেম্বরে তার বাংলাদেশে এসে খেলার যে কথা ছিল, কিন্তু তার দুবাইতে তিনি ছিলেন এবং সেই ফ্লাইটটাও রেডি হয়ে গিয়েছিল এবং সেই ফ্লাইটের তিনি টিকিটও কেটে ফেলেছিলেন যে বাংলাদেশে তিনি আসবেন। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্তটা তিনি চেঞ্জ করতে বাধ্য হয়েছেন, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাকে জানানো হয়েছে যে যেন তিনি এই মুহূর্তে বাংলাদেশে না আসেন। তখন আমি তাকে তার সাথে টেলিফোনে কথা বলার জন্য ফোন দিয়েছিলাম তাকে, তিনি ফোন রিসিভ করেননি। পরে তাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম, সেই মেসেজে তিনি আমি তাকে 3টা প্রশ্ন দিয়েছিলাম এবং তিনি সেই 3টি প্রশ্নের জবাব দিয়েছিলেন খুব দ্রুততার সঙ্গে। তিনি জানিয়েছিলেন যে তিনি এখন ফিরছেন না। তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনাকে মানা করেছে কে, দেশে না আসার জন্য বাধা দিচ্ছে কে বা করছে কে? তখন তিনি খুব বুদ্ধিমত্তার সহিত কারণ নাম উল্লেখ না করে তিনি বলেছিলেন যে অনেকে বলছে নিরাপত্তার সংকট রয়েছে। বাট জাস্ট শুধুমাত্র এই একটা লাইন দিয়ে আমার কিন্তু স্টোরিটা হয়ে গেছিল যে সাকিব ফিরছেন না। যদিও অনেকে মনে করেছিলেন যে সাকিব ফিরবেন এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে তাকে দেখা যেতে পারে। তো আমি এই কথাটা বললাম এই কারণে যে সাকিব শুধুমাত্র যে মাঠের ক্রিকেটে মানুষকে আনন্দ দিয়েছেন তা কিন্তু না, মাঠের বাইরেও যখন প্রেস কনফারেন্সে আমরা তার সাথে কথা বলেছি, এখন এই যে আপনি পডকাস্টের কথাই বললেন, এই পডকাস্টটা আমি দেখেছি, এটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং মনে হয়েছে যে এর চেয়ে সুন্দর এবং এত সাবলীল ভাষা এবং সাবলীল কায়দায় আর কোনো কিছু হতে পারে না। এটাকে বলা যেতে পারে যে একদম পুরোপুরি ক্রিকেটীয় মেজাজে একটা আড্ডার পুরোপুরি একটা 1.5 ঘন্টার মতো একটা প্রোগ্রামটা ছিল তার। এবং এখানে তিনি কিন্তু মন খুলে কথা বলেছেন এক অর্থে। নইলে মন খুলে যদি কেউ কথা না বলে, তাহলে তিনি যে অবৈধ বোলিং অ্যাকশনটাও করেছিলেন সেটাও তিনি কিন্তু একটা সরল ভাবে এক থেকে স্বীকারোক্তি করে ফেলেছেন। এটাকে হয়তো অনেকে সরল স্বীকারোক্তি বলবেন, তবে আমি একটা বিষয় নিশ্চিত যে সাকিব কিছুটা হলেও একটু ফ্রিক মাইন্ডেড মানুষ, মানে ক্যারেক্টার। কিভাবে? কারণটা হলো যে দেখুন, সাকিবের কিন্তু আপনার পারফরমেন্সের কোনো সমস্যা নেই, আপনার তারকা ইস্যুতে কোনো সমস্যা নেই, তারপরেও তিনি কিন্তু ক্রিকেট বুকিদের সাথে এক অর্থে কিন্তু জড়িয়ে পড়েছিলেন এবং এই কারণে তাকে 1 বছর আইসিসি নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়েছিল। এবং সেই বুকিদের সাথে তার জড়িয়ে পড়ার বিষয়টা অবশ্যই ফিনান্সিয়াল ছিল কিনা সেটা আমরা এখন পর্যন্ত জানি না, কিন্তু নিশ্চিতভাবে একটা বিষয় বলতে পারি যে সাকিব আল হাসান একটু ফ্রিক মাইন্ডেড মানুষ। উনি যখন তার যেটা ইচ্ছা হয় সেই ইচ্ছেটুকু তিনি পূরণ করার জন্য যা করার সেটা তিনি করেন এবং এভাবেই তিনি নিজেকে গড়ে তুলেছেন। অনেকে বলে না যে নিজের ইচ্ছায় চলা জীবন, তো সাকিব আল হাসান সেভাবেই কিন্তু বেছে নিয়েছেন যে মানে নিজের ইচ্ছায় জীবনকে কাটানোর এবং নিজের ইচ্ছায় সবকিছু করার, নিজের ইচ্ছায় সবকিছু দেখার, যেটা কিন্তু অনেক সময় আমাদের অনেক কিছুতে মানে সামাজিক দায়বদ্ধতা রয়েছে বা সামাজিক এক ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, সেটা হয়তো তিনি অনেক সময় মানেন না দেখেই তার কিন্তু আপনার ঠিক যেরকম ভাবে সমালোচক রয়েছে, ঠিক একই রকম ভাবে তার কিন্তু আপনার ভক্ত সমর্থকও রয়েছে। এই কারণে আমি সাকিবের ব্যাপারে একটা বিষয় শুধু ট্যাগলাইন যোগ করতে চাই, সেটি হলো যে সাকিব কিন্তু সার্বিকভাবে আমাদের ক্রিকেট না, পুরো বাংলাদেশের আনন্দ বেদনার একটা কাব্য। যেমন ভাবে তিনি আমাদেরকে ক্রিকেট মাঠে আনন্দ দিয়েছেন, ঠিক একই রকম ভাবে তিনি তার যে কিছু আচরণগত বিষয় রয়েছে এবং অনেক ফ্রিক মাইন্ডেড বিষয় রয়েছে, এইগুলো দিয়ে তিনি কিন্তু এক অর্থে আমাদেরকে দুঃখ দিয়েছেন, বেদনাও দিয়েছেন। তারপরও মানুষ তাকে ভালোবাসে এবং এই ভালোবাসে বলেই সাকিব আল হাসান সেই আস্থা থেকেই কিন্তু বলতে পারছেন এখন যে তিনি বাংলাদেশের হয়ে আরো টেস্ট মানে তার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান, ওয়ানডে খেলতে চান এবং টি-20 খেলতে চান। তবে আরেকটা বিষয় একটু তথ্য, সাকিব আল হাসান যে তথ্য দিয়েছিলেন সেখানে কিছুটা গরমিল রয়েছে, সেটি আমি একটু কারেকশন করে দিই। সেটি হলো যে কানপুরে তিনি গত সেপ্টেম্বরে যখন প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে একটা বিষয় তিনি স্পষ্ট করেছিলেন যে তিনি আর টি-20 খেলবেন না, টি-20 যে ফরম্যাটের ক্রিকেট সেখানে তিনি খেলবেন না। তবে পরের 2 ফরম্যাট ক্রিকেটে সেটাতে তিনি বাংলাদেশের হয়ে খেলে বাংলাদেশের মাটি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতে চেয়েছিলেন, যেটি দুবাইতে হয়েছিল, এবং বাংলাদেশের মাটি থেকে টেস্ট খেলে যেটি সাউথ আফ্রিকার বিরুদ্ধে, সেখান থেকে তিনি বিদায় নিতে চেয়েছিলেন। সেই স্বপ্নটা তার পূরণ হয়নি, 15 মাস হয়ে গিয়েছে, কিন্তু তার স্বপ্ন শেষ হয়নি।
সামনের যে সময়টুকু রয়েছে সেই সব সময়টুকুতে তার স্বপ্নটা যদি সফল হয় তাহলে ক্রিকেট সাংবাদিক হিসাবে আমি খুব আনন্দিত হব, কারণ আমি সেই ম্যাচটা কভার করতে চাই। কারণ মানে কায়সার ভাই, এই যে আপনি বলছেন যে উনি কানপুরে একটা ফরম্যাট থেকে রিটায়ার করেছিলেন, সে কারণেই কিন্তু আবার অনেক বিয়ার্ড বিফোর উইকেটের এই পডকাস্টটা নিয়ে তো অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আবার শিরোনাম করেছে যে সাকিব দেশে ফিরে রিটায়ার করতে চান। ওখানে অনেকেই কিন্তু রিভার্সড দ্য রিটায়ারমেন্ট ডিসিশন, সেই কথাটাও এমনকি তুলে ধরেছেন। আপনি এত ঠিক কথা বলেছেন, মানে আমি জানি না, মানে এর আগে কোনোদিন আমি বিয়ার্ড বিফোর উইকেট শুনি নাই, আগামীতেও কোনোদিন কোনো ক্রিকেটের পডকাস্ট আমি শুনবো কিনা জানি না, কিন্তু সাকিবকে শুনবো বলেই আসলে 1 ঘন্টা 6 মিনিট ধরে তাকে শুনতে থাকা। কাজেই নিশ্চয়ই মানে এত একটা রঙিন ক্যারেক্টার, এবং এত, ওই যে নিজেই বলেছেন যে সাধারণ হতে চান না তিনি। কিন্তু আমার কাছে এই মানে তার এই মানে সাক্ষাৎকারটা শুনতে শুনতে এটাও মনে হচ্ছিল যে রাজনীতি এত বড় সর্বনাশ করলো একজন ক্রিকেটারের, কিন্তু আমরা তো রাজনীতিতে ক্রিকেটারদের আগ্রহ কমতে দেখছি না। মানে ওই পডকাস্টের শুরুতেও কিন্তু মঈন আলী সাকিব আর তামিমের কথা একসঙ্গে বলা শুরু করেছিলেন। তো মানে যে বাংলাদেশের আরেকজন স্টার তামিম, তো তামিম ইকবাল তো খুব রাজনীতিতে জড়িয়ে পড়েছেন, মানে ক্রিকেট বোর্ডের নির্বাচন করতে গেলেন, সেখানে তো একেবারে মানে একরকম একটা মানে ভালো সমাপ্তি ঘটলো না। এমপি ইলেকশন করবেন সেই কথাও তো আছে, বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সহ চট্টগ্রামের নানা সমাবেশে বক্তব্যও দিচ্ছেন। না, তামিম কিন্তু সরাসরি যে রাজনীতিতে জড়িত হয়েছেন তা কিন্তু না, হয়তো তার কি বলে রাজনৈতিক নেতাদের সাথে তার এক ধরনের সখ্যতা ছিল বলেই হয়তো তিনি সেই জনসভায় গিয়েছিলেন। কিন্তু তিনি যদি রাজনীতিতে জড়িত হতে চাইতেন তাহলে এখন কিন্তু সবচেয়ে পারফেক্ট সময় রাজনীতিতে নেমে পড়ার জন্য। কারণটা হলো যে অনেকে নির্বাচন করছে এবং এই নির্বাচন এবার যদি নির্বাচন তিনি না করেন তাহলে হয়তো 4 বছর পর তাকে আবার নির্বাচনের জন্য ওয়েট করতে হতে পারে। বাট আমার কাছে মনে হচ্ছে না যে সাকিব আল হাসান সরাসরি রাজনীতিতে নেমে পড়েছেন। হ্যাঁ, এটা ঠিক যে তিনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন, ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু যে প্রক্রিয়ায় এই নির্বাচনে তার থাকার কথা ছিল সেই প্রক্রিয়া থেকে তিনি একটু অন্য ফরম্যাটে গিয়ে নির্বাচনটা করতে চেয়েছিলেন। এক ধরনের কিন্তু আপনার নিশ্চয়তা চেয়েছিলেন যে নির্বাচনের আগেই যেন তিনি প্রেসিডেন্ট হতে পারেন এবং সেই পদে তিনি যাতে বসতে পারেন। তবে একটা বিষয় নিশ্চিত থাকতে পারেন আপনি যে তামিম ইকবাল যদি নির্বাচন করতে পারতেন, তিনি যদি ডিরেক্টর পদে নির্বাচন করতেন তাহলে তিনি বিরোধী শিবির থেকেও আমি মনে করি যে তিনি নির্বাচিত হতে পারতেন এবং সবচেয়ে বেশি ভোট পেতেন। তবে নির্বাচনের হয় না যে অনেক ধরনের কিন্তু আপনার নির্বাচন, যে কোনো নির্বাচন তৈরি হওয়ার আগে এক ধরনের ছক তৈরি করা হয় এবং এক ধরনের পক্ষ প্রতিপক্ষ তৈরি করা হয়। তো সেই পক্ষ প্রতিপক্ষ এবং ছক তৈরিতে তামিম ইকবাল কিছুটা পিছিয়ে গিয়েছিলেন বলেই তিনি শেষ পর্যন্ত নির্বাচনের অংশ নেননি এবং নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। দেখুন, এই সরকার যখন ক্ষমতায় এসেছিল আপনার 8ই আগস্ট 2024-এ, তখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে তামিম কিন্তু অনেক বেশি ব্যস্ত ছিলেন এবং দেখা গিয়েছিল যে বর্তমান ক্রীড়া উপদেষ্টা যিনি রয়েছেন আসিফ মাহমুদ, তিনি যখনই বাংলাদেশ এই মিরপুরে আসতেন, স্টেডিয়াম পরিদর্শনে আসতেন, তখন তার সঙ্গে কিন্তু সঙ্গী হতেন তামিম। সেই তামিমের সঙ্গে কিন্তু তার খুব চমৎকার এক ধরনের সখ্যতা তৈরি হয়েছিল। কিন্তু যখনই এই নির্বাচনের বিষয়টা আসলো, ক্রিকেট বোর্ডের নির্বাচনের বিষয়টা আসলো, তখন কিন্তু সেই সখ্যতা সরে গিয়েছে, সেই বন্ধুত্ব কিন্তু আর আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছিলাম যে তামিম ইকবাল চলে গিয়েছেন বিরোধী শিবিরে এবং আসিফ মাহমুদ বর্তমান ক্রীড়া উপদেষ্টা যিনি, তিনি কিন্তু সাপোর্ট দিচ্ছেন বা তার সমর্থন পাচ্ছে কিন্তু আরেক অন্য দল বা অন্য আপনার সংগঠকরা। তো হয় এরকম ভাবেই যে এটা শুধুমাত্র যে নির্বাচন, তো আপনি এটাও কিন্তু এক ধরনের রাজনীতির একটা অংশ। এখানে আপনার ছল চাতুরি থাকে, এখানেও আপনার কৌশল থাকে, এখানেও আপনার ছক কাটা থাকে। হ্যাঁ, এবং এই কৌশল এই ছকে যে এগিয়ে থাকতে পারে এবং নিজের পক্ষে ভোটারদের টানতে পারে তারাই এগিয়ে থাকতে পারে, এবং এই নিশ্চয়তাটুকু তামিম পাননি বলেই তামিম কিন্তু সেখান থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন। আর সাকিবের ব্যাপারটা একটু বলি যে আমি মনে করি যে সাকিব আল হাসান, রাজনীতি করার অধিকার যে কারো রয়েছে, আপনার আমার যে কারো সাধারণ মানুষের রয়েছে, কিন্তু আপনি যখন কোনো একটা প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকবেন বা আপনি যখনই কোনো একটা খেলোয়াড়ি জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত থাকবেন, সেখানে থেকে যদি আপনি রাজনীতিতে নামেন তাহলে অনেক ধরনের জটিলতা কিন্তু তৈরি হয়, সেখানে পক্ষ প্রতিপক্ষ কিন্তু তৈরি হয়ে যায়। এ কারণে আমার কাছে মনে হচ্ছে যে সাকিব আল হাসান রাজনীতিতে যে নেমেছিলেন, তিনি যদি রিটায়ার করে এবং তার ক্যারিয়ার শেষ করে যদি রাজনীতিতে আসতেন তাহলে হয়তো এত জটিলতার মধ্যে সাকিব আল হাসানকে পড়তে হতো না। তো সেটি তিনি করেননি বলেই
এই ধরনের একটা জটিলতার মধ্যে তাকে পড়তে হয়েছিল, এবং তার স্বপ্নটা কিন্তু এখন পর্যন্ত সেই রাজনীতির পঙ্কিলতার মধ্যেই পড়ে গিয়েছে। বাট যে স্বপ্নটা আমি মনে করি যে সাকিব আল হাসানের মতো একটা গ্রেট ক্রিকেটার একটা দেশের হয়ে তার ক্যারিয়ারের শেষ করতে পারবেন না, বা দেশের হয়ে দেশের মাটিতে এসে তার শেষ টেস্ট খেলতে পারবেন না, এটি শুধুমাত্র তিনি যে স্বপ্নের কথা বলছেন, আমি তো মনে করি যে এটি অনেক বড় একটা তার জন্য একটা মানে দুঃখের বিষয়ও। মানে আপনি এই কথাটা বলায় আমার হঠাৎ পাকিস্তানের ইমরান খানের কথা মনে পড়লো, যে অবসরে গিয়ে নতুন ক্যারিয়ার শুরু করে রাজনীতি করার পরেও সেটারও যে অবসানটা মানে আনন্দে না শোকে হবে, সেটা ইমরান খানের ক্ষেত্রেও প্রতিদিনই আসলে আন্তর্জাতিক শিরোনামও বটে, যে কিভাবে এর মানে এই চরিত্রের অবসানটা কিভাবে হবে। আমি শেষ করি আপনার সঙ্গে, আপনি পুরো পডকাস্টটা শুনেছেন, আপনার কাছে সবচেয়ে, এবং আপনারা তো খুব কাছে থেকে দেখেছেন আসলে সাকিব আল হাসানকে, মানে আপনার কাছে এই পডকাস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে ইউনিক তথ্য, সবচেয়ে চমক জাগানো অংশ কোনটা ছিল? আপনার কোনো বিশেষ পছন্দের জায়গা আছে কিনা? শুধু আমার না, আমি মনে করি যে, এবং এটা নিয়ে কিন্তু শিরোনাম হয়েছে, এবং আপনি জানেন যে যে কোনো বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়েই কিন্তু সাধারণত শিরোনামটা হয়ে থাকে, এবং সাকিব আল হাসানের বিষয়টা কিন্তু সেই শিরোনামটা করেছে আপনার ক্রিকইনফো থেকে শুরু করে বিশ্বের সব মিডিয়া, এবং আমরা সবাই করেছি। সেটি হলো যে সাকিব আল হাসান যে বলেছেন যে তিনি দেশের মাটিতে এসে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে সেই স্বপ্নটা পূরণ করতে চান। এখন সাকিব আল হাসান তার স্বপ্নের কথা বলে দিয়েছেন, সাকিব আল হাসান এটি ডিজার্ভ করেন, সেটা আমি ক্রিকেট সাংবাদিক হিসেবে বিশ্বাস করি, এবং আমি মনে করি যে এই স্বপ্নটা সাকিব আল হাসানের যদি সফল হয়, তাহলে সেটি শুধুমাত্র সাকিব আল হাসানের জন্য না, বাংলাদেশ ক্রিকেটের প্রতি সাকিবের যে ঋণ রয়েছে, আমি রাজনীতির প্রসঙ্গে থাকছি না, কারণটা হলো যে সেটি আরেকটা দিক, আমি শুধুমাত্র ক্রিকেটের প্রসঙ্গে থাকি। সেটি হলো যে বাংলাদেশ ক্রিকেটের প্রতি সাকিব আল হাসানের যে ঋণ রয়েছে, এবং সাকিব আল হাসানের জন্য যে বাংলাদেশ ক্রিকেট, যেটি একটু আগে আপনি বললেন যে সাকিব আল হাসানকে নিয়ে কিন্তু এক ধরনের স্লোগান উঠতো যে সাকিব আল হাসান বাংলাদেশের জান, সাকিব আল হাসান বাংলাদেশের প্রাণ, এই এসেন্সটা কিন্তু ছিল। এবং আমরা দেখেছি যে 2019 বিশ্বকাপে তিনি, বাংলাদেশ কিন্তু সেই বিশ্বকাপে সুপার এইটেও যেতে পারেনি, বাংলাদেশ কিন্তু সেকেন্ড রাউন্ডে যেতে পারেনি, সেমিফাইনালও খেলতে পারেনি বাংলাদেশ, কিন্তু সাকিব আল হাসান 600+ রান করেছিলেন, 2টা সেঞ্চুরি করেছিলেন, 4টা হাফ সেঞ্চুরি করেছিলেন, তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্টে হতে পারতেন। তো সেই এত দুর্দান্ত একটা পারফরমেন্স করা একটা ক্রিকেটার, লম্বা সময় ধরে বাংলাদেশকে এত মর্যাদায় পৌঁছে দেওয়ার একটা ক্রিকেটার, তিনি কেন তার ক্রিকেট ক্যারিয়ারটা শেষ যেভাবে করতে চেয়েছেন সেটা কেন করতে পারবেন না? এটি যদি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন, তারা যদি পরবর্তীতেও যদি যারা থাকবেন, তারা যদি এটা একটু চিন্তা ভাবনা করেন এবং তার সাকিবের এই স্বপ্নটা সফল করার চিন্তাটুকু তারা করেন, তাহলে আমি মনে করি যে সেটা অনেক ভালো একটা বিষয় হবে। আর শেষ করছি, যেভাবে আপনি বললেন, যে আমার কাছেও সেটা ইউনিক মনে হয়েছে যে সাকিব আল হাসান এত 15 মাস আন্তর্জাতিক ক্রিকেটে না থেকেও এখন পর্যন্ত যে স্বপ্নটা তিনি ধরে রেখেছেন যে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন, এই স্বপ্ন দেখাটা সবাই সাহস করতে পারে না, কিন্তু সাকিব আল হাসান এই বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে থেকেও যে এই স্বপ্নটা তিনি দেখতে পারছেন, আমি মনে করি যে এটা অনেক বড় একটা স্বপ্নের বিষয়, এবং এই তার এই স্বপ্ন দেখাটা আরো অনেককে শুধুমাত্র ক্রিকেট না, জীবনের অনেক পথে বা অনেক সমস্যার সমাধান করার জন্য অনেক বড় একটা আত্মবিশ্বাস এনে দিবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এম এম কায়সার, ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ সাথে ছিলেন।